বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার সহকর্মীবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ ছোট্ট করে একটা আলোচনায় যাব। ক্যাপশনে দিয়েছি ইতিমধ্যে ইএফটি চালু হয়েছে। এর মধ্যে আপনারা দেখেছেন একই প্রতিষ্ঠানের কারো কারো ইএফটি হয়েছে, মানে বেতন ভাতা দিয়ে ইএফটিতে যুক্ত হয়েছে, কারো কারো হয় নাই। এই বিষয় নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। সারাদিন বাইরে থাকার কারণে লাইভে বিষয়টা জানাতে পারি নাই, একটু দেরি হয়ে গেছে। ইতিমধ্যে হয়তো বা কেউ কেউ জেনেছেন, আর না জেনে থাকলে এখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আমরা প্রতিষ্ঠানে আবেদন করেছি ইএফটির জন্য। দেখবেন এখানে সংশোধনীর জন্য আমরা আবেদন করেছিলাম। এখানে যে অ্যাপসে গিয়ে আমরা আবেদনটা করেছি, সেখানে যে সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, ঢোকার পর এখানে দেখব যে একটা পেমেন্ট সিস্টেম আছে। মাসের নাম লিখব ডিসেম্বর। এখানে দেখা যাবে কাদেরকে পেমেন্ট করা হয়েছে আর কাদের পেমেন্ট করা হয় নাই। ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানের বিষয়টা উল্লেখ করতে চাই। আমরা এখানে 22 জন আবেদন করেছি। এখানে IBAS প্লাস প্লাস ওকে সবারই এসেছে, কিন্তু 11 জনের এখানে বেতন ক্রেডিট হয়েছে আর 11 জনের হয় নাই। তো যাদের হয় নাই তাদেরকে পরবর্তী 10ই জানুয়ারিতে দেওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। আপনারা নিশ্চয়ই ইএফটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাদেরটা নাকি ইতিমধ্যে আমরা আবেদন করার পর IBAS প্লাস প্লাস ওকে এসেছে, তারা সবাই বেতন পাবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে। আমরা অনেক দিন যাবৎ বৈষম্যে জর্জরিত। আমরা অনেক কূটনৈতিক তৎপরতা চালিয়েছি, আপনারা দেখেছেন, তেমন একটা ফল বয়ে আসে নাই। আমাদের পরবর্তীতে ইন্টার্নি ডাক্তার যারা আছে তারা অনেকটা সফলতা পেয়ে গেছে। প্রাথমিক শিক্ষকরা সফলতা পাওয়ার দ্বার প্রান্তে অবস্থান করছে। তাহলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা কেন এখনও দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই? তার জন্য আমরা কি করছি বা কি করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখেছেন বাইরে যে 2 জন সমন্বয়ক আছে, সবচেয়ে বড় 2 জন সমন্বয়ক, একজন হল হাসনাত আবদুল্লাহ আর একজন সার্জিস আলম। তারা 2 জন 2টা পক্ষ নিয়ে কথা বলেছে। যেমন ইন্টার্নি ডাক্তারদের পক্ষে সার্জিস আলম কথা বলেছে এবং তাদের বেতন 20,000 থেকে 35,000 টাকা ইতিমধ্যে দুইবার প্রজ্ঞাপন দিয়ে তা করা হয়েছে। আর হাসনাত আবদুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেডের দাবি নিয়ে আলোচনা করেছে এবং এটাও তাদের সফলতার প্রায় দ্বার প্রান্তে। 10ম গ্রেড হবে কিনা জানি না, তবে সফলতার দ্বার প্রান্তে আছে। তাহলে বেসরকারি শিক্ষকরা পিছনে কেন আছে, এটা হলো প্রশ্ন। আমরা কি যাই নাই বা আমরা কি যোগাযোগ করি নাই? হ্যাঁ, আমরাও যোগাযোগ করেছি। আমাদেরকে বলেছে ধৈর্য ধারণ করতে। আমরা ইনশাল্লাহ আবার যাব। যেহেতু আপনারা জানেন যে আমরা একটা কর্মসূচিতে যাব, তার আগে অবশ্যই সমন্বয়কদের সাথে কথা বলবো, তাদের কনসার্ন নেব এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের কাছেও আমরা যাব, যা দৃশ্যমান হবে অল্প কয়েকদিনের মধ্যেই। আগামী 4 তারিখে একটা জোটের মিটিং আছে, সেখানে আমরা যাব, যে আলোচনা করব। ওনাদেরকে আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে একাত্মতা পোষণের জন্য দাওয়াত দিব, ওনারাও দাওয়াত দিবে। ওনাদের বিষয়গুলো আমরা মেনে নিতে পারি কিনা দেখব, পাশাপাশি আমাদের বিষয়গুলো সম্পর্কে ওনারা কী মতামত দেন এটা দেখার পর 5 তারিখে আমরা জোট এর নেতৃবৃন্দদেরকে নিয়ে বসে আমরা নির্ধারণ করব কবে থেকে আমরা আন্দোলনে যাচ্ছি। ইতিমধ্যে অনেকে বলেন যে স্যার সময় ডিলে হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, খুব দ্রুত করা দরকার। আসলে চূড়ান্ত একটা আন্দোলনে যেতে হলে তার আগে কিছু কাজ করে যেতে হয়। আমরা করে যাচ্ছি, তারপরও যেহেতু আন্দোলনটা লাগাতার হবে, তো এখানে ব্যাকফুটে আসার কোনো সুযোগ নেই। তাই এর আগে যা করা দরকার তা করতে হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে একাধিকবার, আবার নতুন করে একটু সাক্ষাৎ করে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে একটু স্মরণ করিয়ে দেওয়া। ইতিমধ্যে ওনার স্মরণে আছে, যা আমরা দেখেছি। উনি কিন্তু পাবলিকলি কথাটা বলেছেন যে আমি কি এমপিভুক্ত শিক্ষকদের 12,000 টাকা বেতন বৃদ্ধি করব, যারা 12,000 টাকা বেতন পায় তাদের বেতন বৃদ্ধি করব, না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করব। এর দ্বারা স্পষ্টতই প্রতীয়মান হয় যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে ওনার একটা সফট কর্নার আছে। তো এখন উপদেষ্টা মণ্ডলীরা যথেষ্ট
আমাদের পক্ষে আছেন, কাজ করতে চান, কিন্তু আমলাতন্ত্রের সাথে হয়তো পেরে ওঠেন না। কেন এই কথাটা বললাম? মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে স্পষ্টত একবার নয় একাধিকবার বলেছে সকলের সুবিধায় আসে এমন একটা বদলি নীতিমালা, এবং স্পষ্ট করে বলেছে যে সর্বজনীন বদলির বিষয়টা উনি এনশিওর করেছিলেন। পরবর্তীতে এখন শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদেরকে করেছেন। তো আমরা সুপারিশপ্রাপ্তদের বদলি বাধাগ্রস্ত হোক এমনটা আমরা চাই না, তাদেরও বদলি দরকার। পাশাপাশি ম্যানেজিং কমিটির মাধ্যমে যারা দূরত্বে নিয়োগপ্রাপ্ত তাদেরও যেন বদলির আওতায় আনা হয়, এবং সর্বজনীন বদলির ব্যাপারে ইতিমধ্যে উচ্চতর আদালত, নিম্ন আদালত নয় কিন্তু উচ্চতর আদালত দুইটা রায় দিয়েছে। তো এখানে ইন্ডেক্সধারী সকল শিক্ষক এবং কর্মচারীর কথা বলা হয়েছে। আর বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তারা তো নিজ বলয়ে এখন কি বলবো যে খুবই নাজেহাল অবস্থায় আছে। আমাকে অনেক প্রতিষ্ঠান প্রধান ফোন দিয়ে বলেছে যে স্যার আপনি একটু কথাটা তুলে ধরবেন বিভিন্ন জায়গায়, পাশাপাশি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরবেন যে অ্যাডহক কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে একটা দলের একাধিক গ্রুপ এসে প্রধান শিক্ষককে চাপ দিচ্ছে, এবং প্রধান শিক্ষক কার কথা রাখবে এই জন্য উনি দিশেহারা অবস্থায় আছে। বলা যায় যে উনি এখন নিজ থেকে পালিয়ে বেড়াচ্ছেন, কাকে রাখবে কাকে রাখবে না, কার নাম আগে দিবে কার নাম পরে দিবে ইত্যাদি। এখানে এই অ্যাডহক কমিটি গঠন করতে যেই যদি এত জটিলতা হয়, আর যখন নিয়ম মাফিক কমিটি হবে তখন কি ধরনের হতে পারে এটা তো সহজেই অনুমান করা যায়। তাছাড়া আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার এই কথাটা বলে আসি যে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কারের জন্য এসেছেন, তারা যেন শিক্ষা নামক পবিত্র স্থানে আর যেন আমাদেরকে শুনতে না হয় যে প্রতিষ্ঠান প্রধান পদ নিলামে বিক্রি হচ্ছে 25 লাখ 26 লাখ 30 লাখ টাকা, এবং প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান এই দুইটা আমাদেরকে এনশিওর করেছিল, আমাদেরকে বলেছিল যে এটা কেন্দ্রীয়ভাবে নিয়োগ দেওয়ার জন্য আমরা কাজ করছি। আসলেই কি তা হচ্ছে কিনা এটা সবিনয়ে জানতে চাই আপনাদের মাধ্যমে যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে। তাছাড়া তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তাদেরকে জাতীয়করণের লোভ দেখিয়ে বলছে যে এই সামনেই তো জাতীয়করণ হয়ে যাবে। তো এই লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ইতিমধ্যে 10 থেকে 15 লাখ টাকা চাওয়া হচ্ছে। একজন কর্মচারী যে বেতন পাবে মাত্র 8,250 টাকা, এবং আরেকজন তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা পাবে 9,300 টাকা, তাদের কাছ থেকে 15 লাখ টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে দাম দর তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা এই সকল বিষয়ে সুস্পষ্ট একটা রূপরেখা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কোনো নিয়োগ কোনো ম্যানেজিং কমিটির হাতে থাকবে না, সকল নিয়োগ কেন্দ্রীয়ভাবে দিতে হবে, এটা হলো মূল দাবি। পাশাপাশি ছোট্ট করে আরেকটা দাবি করি, এমপিওভুক্ত শিক্ষায় তো প্রত্যেকেই বৈষম্যের মধ্যে আছে। বিশেষ করে নৈশ প্রহরী যারা আছে তারা প্রতিনিয়তই আমাকে বলে যে স্যার আপনি কাইন্ডলি আমাদের বিষয়গুলো একটু বলবেন। 365 দিনে 365 দিনই তাদেরকে তাদের কর্মস্থলে থাকতে হয়, তাদের কোনো ছুটি নেই। ছুটি নিতে চাইলে প্রতিষ্ঠান প্রধান তাকে বলে যে আপনার পরিবর্তে আরেকজনকে এখানে দিয়ে তারপর যাবেন। আপনার তো বলে না, তোমার পরিবর্তে আরেকজনকে দিয়ে তারপর যাবে। তাহলে এটা কি ধরনের স্বাধীনতা? একজন ব্যক্তি একটা চাকরিতে প্রবেশ করলে 365 দিনই তাকে থাকতে হবে তার কর্মস্থলে, তার কোনো ছুটি হবে না, এটা তো হতে পারে না। যথাযথ কর্তা ব্যক্তিদেরকে অবশ্যই এই জন্য সুস্পষ্ট একটা রূপরেখা তৈরি করে তাদেরকে ছুটির ব্যবস্থা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন, আমিও আপনাদেরকে বলেছি যে ভিপি নূরকে নিয়ে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে যাওয়ার কথা ছিল, যা নাকি উনি সরাসরি এসে আমাদের অবস্থান কর্মসূচিতে বলে গিয়েছেন। আমরা দৌড়ঝাঁপ শুরু করেছি, উনি ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না, তাও দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যেই যে আমরা হয়তোবা একটু এগোতে পেরেছি বা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে অবশ্যই আমরা বসতে পেরেছি, এটা হয়তোবা আপনারা দেখতে পাবেন। তারপর সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের সাথে যোগাযোগের কথা বলছেন। এটা তো কোনো বিষয় না, যেহেতু আমরা ঢাকায় থাকি, যে কোনো দিন ওনাদের সাথে আবারও দেখা করতে পারবো। তাদের সাথে দেখা করে আমাদের এই বৈষম্যের কথাগুলো তুলে ধরব। আর যদি তার কোনো সুস্পষ্ট রূপরেখা না হয়, আমরা যে আন্দোলনে যাচ্ছি সেই বিষয়টাও তাদের কাছে তুলে ধরব। সম্মানিত দর্শক শ্রোতা, ধৈর্য ধারণ করেন। একমাত্র বাংলাদেশে আমরাই আছি যারা নাকি শিক্ষকদের জন্য আমরা কাজ করি এবং সত্যিকার অর্থেই কাজ করি এবং কর্মসূচি দিয়ে থাকি। এবারও আমরা দিব, তার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে।
আগামী 5 থেকে 6 তারিখের মধ্যে আমরা মিটিং করে আপনাদেরকে জানান দিতে পারবো যে কবে নাগাদ আমরা আন্দোলনে যাচ্ছি। আর যারা বদলি থেকে বঞ্চিত হয়েছে তারা একটা কর্মসূচি রেখেছে 19 তারিখ। যারা বদলি বঞ্চিত আছেন, আপনার পেশাগত অধিকার আদায়ের জন্য আপনি দাবি তুলতেই পারেন। এই বৈষম্য যদি আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা আমাদেরকে যদি কোনোভাবে এটা হজম করাতে পারে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যেই বৈষম্য থাকবে। আমরা বৈষম্য দূরীকরণের সরকারের কাছে কোনো বৈষম্য চাই না। সকলের সমান সুযোগ সুবিধা আসুক, এটাই আমরা চাই। কারো সুযোগ দিয়ে কাউকে সুযোগ থেকে বঞ্চিত করা হোক, তাও আমরা চাই না। আর জীবনে 2 বারের বেশি বদলি হতে পারবে না, একটা প্রতিষ্ঠানে একজনের বেশি বদলি হতে পারবে না, এই ধরনের কালো আইন আমরা কখনোই মানি নাই। আগে তো মানি নাই, এখন তো মানার প্রশ্নই ওঠে না। কারণ এখন আমাদের সরকার জনগণের সরকার, এখন কোনো রাজনৈতিক সরকার নয় যে আমাকে থ্রেট দিয়ে ধমক দিয়ে থামিয়ে দিবে। আমি আমার পেশাগত অধিকারের কথা বলে যাচ্ছি এবং বলবো, এবং কর্তা ব্যক্তিদের কানেও পৌঁছে দিয়েছি এবং দিব। তাই 19 তারিখে যারা বদলি বঞ্চিত আছেন, যারা দূর দূরান্ত থেকে শুধু বলেন যে স্যার আমাদেরকে কেন বাদ দেওয়া হলো, তাদের সরব উপস্থিতি চাই। আমি থাকবো ইনশাল্লাহ। আর আমাদের এই আর্থিক অনার্থিক বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় সিনিয়র নেতৃবৃন্দরা যখন যায়, তারা কিন্তু তা প্রচার করে না। এখন যিনি মাননীয় সচিব আছেন, ওনার সাথেও সাক্ষাৎ করেছে, ওনার সাথে কথা বলেছে। উনি বলেছে ওনার অবস্থান থেকে সবটুকু করার চেষ্টা করবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা ইদানিং তেমন একটা সময় দিচ্ছেন না। তার কারণ হলো সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সবার প্রবেশাধিকার একটু রেস্ট্রিকশন আছে। তো আমরা মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার কথা, এটা আপনারা জানেন। এই কারণে আমরা পারি নাই। আগামী সপ্তাহে চেষ্টা করব, যদি সুযোগ পাই অবশ্যই ঢুকবো। আর আপনাদেরকে তো বললাম যে কর্মসূচির ব্যাপারে স্পষ্ট করেই বলেছি। 4 তারিখে একটা জোটের সাথে আলোচনা আছে আমাদের, 5 তারিখে আমরা মিটিং করব, 6 তারিখেও মিটিং করব, তারপর আপনাদেরকে জানান দিতে পারবো, বা 6 তারিখের মধ্যেই আপনাদেরকে জানান দিতে পারবো। সবাইকে প্রস্তুত থাকতে হবে। দল কানা হলে চলবে না, সংগঠন কানা হলে চলবে না। অধিকার সবার জন্য, সবাইকে প্রস্তুত থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।